ভেঙে দে। কিরে, হাতে মাইক পেয়েছিস বললে যা খুশি তাই বলবি? দিদির ব্যাপারে উল্টো পাল্টা বলা। সাহস হয় মর, মর। এই এবার ভেবে চিন্তে ঠিক করে বল, দিদির ব্যাপারে আর কিছু বলবি? তোর কত সাহস রে আমাদের দিদির বিরুদ্ধে কথা বলিস? ক্ষমা করে দিন স্যার, আমায় মারবেন না স্যার, মরে যাবো স্যার। এই, ওর জন্য একটা নতুন ধুতি আর জামা নিয়ে আয়। দিদি, I want everything perfect. নমস্কার দিদি। বসুন। দিদি, আমি যা বলেছি ভুল বলেছি, আর কোনোদিন আমি এরকম বলবো না। আমায় ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ছি, আমায় ক্ষমা করুন। দয়া করে আমাকে কিছু করবেন না, আমার বউ বাচ্চা আছে, আমায় কিছু করবেন না। আমার দিব্যি দিয়ে বলছি আর বলবো না, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন, আমি আর করবো না। আমি সত্যি বলছি আর কোনোদিনও বলবো না, আমি সত্যি বলছি আর কিচ্ছু বলবো না আমি। ও নিজেই বলছে আর বলবে না, তাহলে ক্ষমা করে দেওয়া হোক। কি বলো দয়াল, তোমার কি মত? হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। চলে যাও ভাই। সাহস করে চলে যাও। আজ থেকে আমি আপনার ব্যাপারে আর কোনো কথা বলবো না।
তুই যখন নিজেই বলছিস কথা বলবি না আর, তখন জিভের আর কি দরকার? না না, আমি আর আপনার ব্যাপারে কোনো কথা বলবো না। আমার ফ্যামিলিও সম্পূর্ণ আমার উপর আছে, আমি আর কোনো কথা বলবো না। এই, আমার ছেড়ে মার, দিন, বাঁচান মার, আমাকে, চল এখান থেকে, আমাকে চল, বাঁচান। চল, বাইরে দিয়ে আমি চল, করবো চল, না, মার, আমাকে বাইরে দিয়ে বাঁচান চল, দিদি, চল, আমি আর চল, বলবো চল, না আপনার ব্যাপারে। চল, চল, বাঁচান, বাঁচান দিদি, চল, আমায় চল। মারবেন না, আমায় ছেড়ে দিন, চল এখান থেকে। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি আর ছাড় না, যেটা হয়েছে সেটা নিয়ে ভাবিস না আর। ম্যাডাম, অটোটা পাংচার হয়ে গেছে, আপনি অন্য একটা অটো দেখে নিন। ঠিক আছে, চল আমরা নেমে যাই এখান থেকে। এই নিন দাদা। থ্যাঙ্কস ম্যাডাম। এবার কি করবো রে? একটা অটো তো দেখতে পাচ্ছি না এখানে, একটা অটো তো দেখতে পাচ্ছি না এখানে। চল, সামনে বিচ আছে, ওখানে গিয়ে বসে সময় কাটাই। চল। যা হয়েছে সেটা নিয়ে আর ভাবিস না, তোর মনটা ভালো করার জন্য এখানে নিয়ে এলাম। আমিও অনেক বছর ধরে ওই অফিসারের সঙ্গে দেখা করে এর মালিকের খোঁজ করছি। তিনিও এর মালিকের খোঁজ পাননি রাজেন্দ্র। আসলে এইসব ছোটখাটো ব্যাগ হারালে পুলিশ মন দিয়ে খুঁজতে চায় না। কিছু হলে তো পুলিশের কাছে যেতেই হবে, কমপ্লেন করতেই হবে, আর ওরাও বলবে যে হ্যাঁ আমরা দেখছি। এই শোন, মা ফোন করেছে। 50 বছর আগে এই ব্যাগ হারানোর ব্যাপারটা খুব ছোটখাটো ব্যাপার নয় রাজেন্দ্র। আমিও সেটাই ভাবছিলাম। তাহলে কিছু একটা উপায় ভেবে বলো কিভাবে ওনাকে পাবো। আরে সেটাই তো, এতদিন তো সেটাই ভাবছি। ভেবে লাভ কি ঠিক হলো? আছে, বুঝতে পারছি মা। সরি লক্ষ্মী, আজকে বাড়িতে দিদি একা রয়েছে, আর কেউ নেই। আমি ভুলে গিয়ে তোর সঙ্গে চলে এসেছিলাম। যেতে হবে, চল। না, তুই এগিয়ে যা, আমি কিছুক্ষণ এখানে একা থাকতে চাই। দাদা, হারিয়ে যাওয়া ব্যাগটা যে আপনার কাছে আছে সেটা খবরের কাগজে দিলে হাজারটা লোক এসে বলবে এটা আমার, এটা আমার, এটা আমার হ্যাঁ, বলে হ্যাঁ, চলে হ্যাঁ, আসে। সেটা বলতে পারো। তখন তো আমরা কিছুই বুঝতে পারবো না। এখন যদি ব্যাগের আসল মালিক এসেও বলে সেটাও তো আমরা বুঝতে পারবো না। কি করে বুঝবো যে কে সত্যি আর কে মিথ্যে? তুই সামলে চলে যেতে পারবি তো? এই ব্যাগটা যেদিন তিনি হারালেন সেদিন নিশ্চয়ই পুলিশ স্টেশনে কমপ্লেন করেছিলেন, আর সেই তারিখটা আমি দেখলে নিশ্চয়ই বুঝে যাব যে সঠিক লোক তিনি। শুধু তাই নয়, এই ব্যাগে কি কি জিনিস ছিল তা যদি তিনি বলতে পারেন তবে হয়ে গেল। আমি তো প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করে বলি, হে ভগবান, সেই মানুষটির সাথে আমায় দেখা করিয়ে দাও। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা, কিন্তু আপনার ওই ভগবান সে আসল লোককে কি আমাদের কাছে এনে দেবে? হ্যাঁ, যার ব্যাগ তাকে তো একটু খোঁজ খবর নিতে হবে। আমি মারা যাওয়ার আগে সেই মানুষটিকে একবার যেন দেখে তার হাতে ব্যাগটা দিয়ে যেতে পারি। আপনিও পারেন, যে লোকটাকে এখনো নিজের চোখে দেখলেনই না
আর তার ব্যাপারে আপনি এখন থেকেই ভালো ভালো কথা চিন্তা করে রেখেছেন। আপনাকে আমি কি হলো দাদা? আমি ওনাকে দেখছি, আপনারা কি ওই চোরকে ধরুন। দাদা আপনার লাগেনি তো? ইস, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, একটু দম নিয়ে নিন। দাদা দেখুন আপনার ব্যাগটা। আসুন আসুন, এই তো ব্যাগটা এর কাছে রয়েছে। আমার এই ব্যাগটা দিয়ে দাও মা। মা, এটা ওনার ব্যাগ মা। মা, চোরটা ব্যাগটা নিয়ে দৌড়ানোর সময় ব্যাগটা তোমার কোলের ওপর পড়ে গেছে, তুমি দেখোনি? ও, ওটা যদি আমাদের দিয়ে দাও তাহলে খুব ভালো হয় মা। কি দেখছো মা? ওটা আমাদেরই ব্যাগ। হ্যাঁ মা। তুমি খুব ভালো থেকো মা। ভগবান যেন কোনোদিনও তোমাকে কষ্ট না দেন। চলুন যাই, চলুন। চলি মা। হ্যাঁ আসুন, এবার ব্যাগটা সামলে রাখুন। কি হলো দাদু? দিদি এখনো ফেরেনি। আমারও খুব চিন্তা হচ্ছে রে মা। সেই কোন সকালে কাজের জন্য বেরিয়ে গেছে, তাড়াতাড়ি তো ফেরার কথা। এত দেরি হয়ে গেল এখনো ফিরলো না, তাই চিন্তা আরে হচ্ছে বাবা রে মা। দাদু, কি গো তুমি? দিদি এখনো আসেনি সেটাই জিজ্ঞেস করলাম। তুমি তো দেখছি ভীষণ চিন্তা করছো। দিদি সকালে ইন্টারভিউতে নিশ্চয়ই সিলেক্ট হয়ে গেছে, আর হয়তো দেখো আজকেই ও অফিসে জয়েন করেছে, আর তাই হয়তো ওর বাড়িতে আসতে দেরি হচ্ছে। আর একটুখানি পরেই দেখবে দিদি ঠিক বাড়িতে ফিরে এসেছে। হ্যাঁ রে মা, তাই হবে হয়তো। কাজটা যদি পেয়ে যায় সেটা বুঝে নিয়ে কথাবার্তা বলতে তো সময় লাগবে, তাই হয়তো দেরি হচ্ছে। আমিও বোকা, এসব না ভেবেই উল্টো পাল্টা বকছি। যাই হোক না কেন, আমার এই নাতনির বুদ্ধি আছে সেটা বোঝা যায়। এদিকে আমার খিদেতে পেট জ্বলে যাচ্ছে, আর ওইদিকে যে মেয়েটা কখন এসে রান্না বসাবে আমি চিন্তায় আছি। আর এদিকে দুজনকে দেখো, খুশিতে কেমন লাফাচ্ছে, যেন ও কাজ পেয়ে যাবে। আজ এদের দুজনকে আমি কাঁদিয়ে ছাড়বো। আয় আয় দিব্যা। সেই সকালবেলা ইন্টারভিউ দিতে যা গেল, ওকে তো কাজ নেই বলে তখনই তাড়িয়ে দিয়েছে। তাও এই অভদ্র মেয়েটা বাড়িতে ফিরে না এসে কোন আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছে কে জানে। বৌদি, আজে বাজে কথা একদম বলবে না। দিদি হয়তো আজকেই কাজ পেয়ে গেছে, আর আজ থেকেই ও অফিসে জয়েন করে কাজ করেই ফিরবে। আমার তো তা মনে হয় না। আমি কি তোর দিদিকে চিনি না নাকি? তাই না দিব্যা? একদম ঠিক।
ও যদি কাজ পেয়ে থাকতো সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করে বড় বড় কথা বলতো। ফোনটা যখন ও করেনি, তখনই বুঝে যাওয়া উচিত যে কাজ পায়নি। দিদি তাহলে বাড়ি না এসে কোথায় চলে গেছে? বুঝতে পারছি না দিব্যা। দিদি আমার যা মনে হচ্ছে সেটা বললে তুই রেগে যাবি। কি বলিস? তোর উপর আমি রেগে যেতে পারি? তুই তো যখন যা বলিস ঠিকই বলিস। বল কি মনে হচ্ছে তোর? কাজ পাইনি বলে হয়তো ভেবেছে আর বেঁচে থেকে কি করব, এই কথা ভেবে হয়তো সুইসাইড করার চেষ্টা করছে। তোর কি মনে হচ্ছে? যথেষ্ট হয়েছে, কেন এত অপয়া কথা বলছো? তোর মধ্যে কি মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? কি করে বলছিস সেসব? তোর কি বিবেকে একটু বাঁধে না? চুপ কর মা। এই, আমার বোন এমন কি বললো যার জন্য তুই ওকে অভিশাপ দিচ্ছিস? পৃথিবীতে এমন কোনো ঘটনা কখনো ঘটেনি নাকি? এখনকার দিনে তো সোশ্যাল মিডিয়ায় লাইক না পেলেও মেয়েরা আত্মহত্যা করছে। এ তো বেচারি চাকরি নেই বলে বাড়িতে বসে কবে থেকেই চিন্তা করছিল। তার উপর আজ যদি চাকরি নেই বলে ইন্টারভিউ থেকে ফেরত পাঠায়, কি আর করবে? দিব্যার কথা মতো মন ভেঙে গিয়ে আত্মহত্যা করার কথা ভেবে থাকতেই পারে। হে ভগবান, অনেক কথা বলেছ মা। ভগবান কথা বলার ক্ষমতা শুধুমাত্র মানুষকে দিয়েছেন। এইসব কথা শুনে তিনিও ভাববেন যে কেন তিনি আমাদের এই ক্ষমতা দিলেন। কি দাদু, আপনিও না বুঝে কথা বলছেন? একজন মেয়ে এখনো রাতে বাড়ি ফেরেনি যখন, আমাদের সবকিছু ভেবে রাখতে হবে না? হ্যাঁ দাদু, বাকি মেয়েদের মতো লক্ষ্মী যদি সাহসী হতো তাও মানা যেত, কিন্তু ও তো প্রচন্ড ভীতু মেয়ে। কোন সময় কি কাজ করে ফেলবে কে জানে। চুপ করো। আমার দিদিকে তোমরা কি ভেবেছো বলো তো? তোমরা যেটা ভাবছো না, আমার দিদি সেরকম ভীতুও না আর সেরকম বোকাও নয়। আর এই কথাটা তুমি আজ না হলেও একদিন না একদিন ঠিক বুঝবে, আর তখন তোমরা নিজেদের মুখটা লুকোনোর জায়গাই পাবে না। এই কি রে তুই, তখন থেকে একটু সম্মান না করে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস? কেন মা, কেন? ও কি ভুল বলেছে? তোমরা ওর দিদিকে নিয়ে যা খুশি বলবে, ও কিছু বলতে পারবে না? তোমাদের কথা তো আমি সহ্য করতে পারছি না, তাই ছোট মেয়েটা কি করে করবে? লক্ষ্মীর ব্যাপারে এইসব কথা বলছো? ও তো খুব ভালো মেয়ে। একটা কথা মনে রেখো, ভগবান ভালো মানুষদের সঙ্গে সব সময় থাকবেন। লক্ষ্মীর সাথে সব সময় ভগবান আছেন। তোমাদের অভিশাপে ওর কোনো ক্ষতি হবে না। এই দিব্যা, এবার থেকে আমরা দুজন এ বাড়িতে মুখই খুলবো না। যে যখন খুশি আসুক, আমাদের কি? ভালো কথা বলতে গিয়ে আমরাই দেখছি খারাপ হয়ে যাচ্ছি। চল যাই। দাদু দেখলে কি সব বলে গেল ওরা? এই, তুই আবার কাঁদছিস কেন মা? এই তো একটু আগে ওদেরকে বললি যে তোর দিদি বোকা বা ভীতু নয়, আর নিজেই এখন বোকার মতন কাঁদছে। দেখো, কাঁদিস না মা। হ্যাঁ, একদম কাঁদবি না। আমার ভীষণ খারাপ লাগছে দাদু। সে তো লাগবেই, মনে দুঃখ দেওয়ার জন্যই তো ওরা এরকম বলেছে। কিন্তু তুই দুঃখ পেয়ে কাঁদলে ওরাই তো জিতে যাবে, আর তারপর আরো আজে বাজে কথা বলবে। কাঁদতে নেই রে মা। একটা কথা শোন আমার, আমি জানি তুই তো লক্ষ্মী দিদিকে নিয়ে খুব চিন্তা করিস, কিন্তু চিন্তা মন থেকে দূর করে দে।
মা লক্ষ্মী, আজ কি হলো? দিদি কি হয়েছে তোর? এত দেরি কেন হলো? তুই কি চাকরিটা আজকে পাসনি? চাল চলন দেখে বুঝতে পারছিস না কাজ পেয়েছে নাকি ঘাড় ধাক্কা মেরে বের করে দিয়েছে? শোনো, চাকরি পাইনি তো কি হয়েছে? খুব শিগগিরই আমার দিদি একটা ভালো জায়গায় চাকরি পাবে, দেখে নিও তুমি। এই চুপ কর, মুখ আছে বলে যা ইচ্ছে তাই বলে যাস না। আমরা যেন চিনি না তোর এই আদরের দিদিকে। আমরা ওকে একটা প্রশ্ন করলে 4 দিন পর উত্তর দেয়। ইন্টারভিউতে গিয়েও প্রশ্নের তাড়াতাড়ি উত্তর না দিয়ে হয়তো থেমে থেমে উত্তর দিয়েছে। ওরাও ভালোই বুঝে গেছে যে তোকে চাকরি দিলে মা লক্ষ্মী ওদের কোম্পানি একেবারেই ডুবে যাবে। চলে যা তুই বলে হয়তো তক্ষুনি বিদায় করে দিয়েছে। হ্যাঁ, এই মেয়ের দ্বারা কোনো কাজ হবে না, এই সারা জীবন বাড়িতে বসেই থাকবে। বারবার এই এক কথাগুলো বললে না আমি ভীষণ রেগে যাব কিন্তু। তোর রাগ তোর কাছে রাখ, আমায় দেখাতে আসিস না। বড় বড় কথা বলছিস, তুই কি করবি? হ্যাঁ, আমি জানি ওরা তোমার কিচ্ছু করতে পারবে না, কিন্তু তাই বলে সারাক্ষণ তুমি ওদের পেছনে পড়ে থাকবে আর ওরা কিছু বলবে না? কেন ওদের এত কথা শোনাও? কিছুই তো করছে না, সেটাই তো ব্যাপার। এর মতো শহরের বাকি মেয়েরা এত পড়াশোনা করে চাকরি করে মাসে মাসে 20-30 হাজার টাকা করে কামিয়ে বাড়ির সমস্ত সমস্যার সমাধান করে। এ তো দেখছি দাদা এত খাটাখাটনি করছে, পরিশ্রম করছে, সেসব কথা না ভেবে চাকরি খুঁজে খুঁজেই জীবন কাটিয়ে দিচ্ছে। চাকরিটা না পেলে ও কি করবে? ও তো চেষ্টা করে যাচ্ছে। আপনি বারবার ওকে সাপোর্ট করে কথা বলবেন না বলে দিচ্ছি। আপনার হিসেবে নাতি যতই কষ্ট করুক চলবে, কিন্তু নাতনিরা যেন কষ্ট না মা পায়। মল্লিকা, তুমি না বুঝে কথা বলছো। আমি নাতি নাতনিকে কোনোদিন আলাদা করে দেখিনি। আমার কাছে নাতি নাতনি তুমি তোমার বোন সব এক। আমার একটাই কথা বলার, যে ন্যায়ের পথে আছে আমি তার দিকেই থাকবো। কে আপনার কাছে ন্যায় অন্যায় জানতে চেয়েছে? নিজের মতো ন্যায় অন্যায়ের গল্প দিয়ে চেয়ারে বসে সারা জীবন বই পড়তে থাকুন আপনি। এসব বাড়ি ভাড়া থেকে শুরু করে নুন চাল ডাল এসবের খরচ তো আমাকেই চালাতে হয় নাকি? তাই আমার রাগ হলেই আমি সেটা ওর ওপরেই দেখাবো। যতদিন না এই মেয়েটা একটা চাকরি পেয়ে সেখান থেকে টাকা কামিয়ে নিয়ে বাড়িতে আসছে, ততদিন আমি একে বেকার, ভীতু, অকর্মণ্য এসব যা ইচ্ছে তাই বলতে থাকবো। ঠিক আছে বৌদি, তুমি আমাকে যেভাবে ইচ্ছে ডাকতে পারো, কারণ আমি সত্যি বেকার আর খুবই ভীতু। দিদি দিদি কি হয়েছে? ওরা কি আজকে নতুন এইসব বলছে? ওরা তো সারা জীবন এরকমই। ছেড়ে দে না। আমি বৌদির কথা শুনে কাঁদছি না, আমি আমার ভাগ্যের কথা ভেবে কাঁদছি। আমার সাথে কখনো কিছু ভালো কেন হয় না বলতো বিনিতা? নিশ্চয়ই হবে দিদি, এই কষ্টগুলোই তোকে নিশ্চয়ই একদিন একটা ভালো জায়গায় নিয়ে যাবে। দেখে নিস তুই, আমার মন বলছে। একটু ধৈর্য ধর, সব কিছু ঠিক হয়ে যাবে, প্লিজ। আমি আর পারছি না বিনিতা। দাদার কষ্ট কি আমি দেখতে পাচ্ছি না, না বুঝছি না? সব জানি বলেই তো আমি শুধু কাজ খুঁজে যাচ্ছি। এসি ঘরে বসে আমি যে আরামে কাজ করব সেটা আমি কখনোই চাই না। রাস্তায় ঘুরে ঘুরে কাজ করতে হোক বা লোকের ঘরে গিয়েই হোক না কেন, আমি যে কোনো কাজই আমি করতে রাজি আছি বিনিতা। কিন্তু গেস্ট হাউসে গেলেই যে আমাকে চাকরি দেবে, তার সাথে আমি কি করে কাজ করব বিনিতা? তুই বল আমি কি করি বিনিতা? কি বলছিস তুই দিদি? আজকে যে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেই কোম্পানির এমডি নিজের ক্যাবিনে আমাকে ডেকে
ছেড়ে দিলি কি করে? এইভাবে কান্নাকাটি না করে 4টে চড় মেরে আসতে পারতিস তো। মনের মধ্যে আমার ভীষণ রাগ হচ্ছিল, ওকে মারতে ইচ্ছে করছিল, কিন্তু মারতে পারলাম না, অত সাহস হলো না আমার। এভাবে চুপচাপ চলে আসা তোর উচিত হয়নি দিদি। ওকে একটা শিক্ষা দেওয়ার খুব দরকার ছিল। ওকে না মারলে কি হয়েছে? ভগবান ওকে শিক্ষা দেবে, নিশ্চয়ই কোনোদিন অন্য কারোর কাছে মার খাবেই খাবে। মেয়েদের খাটনি আর যোগ্যতার বিচার না করে শুধু তাদের শরীরের দিকে কুনজর দেওয়ার মতো পুরুষেরা এই পৃথিবীর সব জায়গায় ভালো মানুষের মুখোশ পরে রয়েছে। এদের সবাইকে তুচ্ছ করে দিয়ে তোকে অনেক বড় কিছু করে দেখাতে হবে দিদি। আজ যা হয়েছে সেটা একটা বাজে স্বপ্ন ভেবে ভুলে যা দিদি। ফেনিতা, এই ব্যাপারে দাদু আর দাদাকে কিছু জানাস না, হ্যাঁ? ওরা জানতে পারলে ওদের মনে খুব দুঃখ হবে। ঠিক আছে বিনীতা। ঠিক আছে দিদি, কিন্তু তুই আর কাঁদিস না। एकदन्ताय शुद्धाय सुमुखाय नमो नमः। प्रपन्न जौनपालाय प्रणुतार्थी विनाशिनी वक्रतुंडो महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे दैव सर्वकार्येषु सर्वदा। পূর্ণিমা, বৃষ্টি আসবে মনে হচ্ছে, ছাদ থেকে জামা কাপড় নিয়ে আয়। ঠিক আছে দিদি। কিরে, টিভিটা চালালে কেউ বন্ধ করতে শিখিসনি? সারা দিন ধরে চলে যাচ্ছে। রিমোটটা যে কোথায় রাখলো? এই যে রিমোটটাকে জায়গা মতো রাখে না। সবাই এবার আমার কাছে বকা খাবে। বাবা, কফি। এটা কি মা, শুধু কফি দিচ্ছ? বর্ষাকালে গরম গরম চপ ভেজে দিলে খেতে কত ভালো লাগতো সেটা বলো তো। ভালো তো লাগবেই, কিন্তু তার সাথে শরীরের মধ্যে কোলেস্টেরল বেড়ে যাবে। বেপে কমবে, সুগার বাড়বে। এখন 2টো ওষুধ খাচ্ছেন, আরো 3টে ওষুধ বেড়ে যাবে। চলবে তো? কি মা এটা? একটুও চিনি দেওয়া নেই তো এতে। চিনি তো আপনি শরীরেই জমিয়ে রেখেছেন। হ্যাঁ, আজকাল দেখছি আমার মুখের ওপর খুব কথা বলছো। আমার এই শরীরে চিনি আছে, আর তোমার জিভে পুরো দমে পাকামি রয়েছে। বাবা, ভুল বলেছেন। কি? পাকামো জিভে নয়, শরীরে থাকে। আরে মল্লিকা, ভালো আছো? চিট ফান্ডের টাকাটা দিতে এলাম, এই নাও। এইভাবে প্রত্যেক মাসে দেরি করে টাকা দিলে আমার যাদের টাকা দেওয়ার আছে তাদের আমি কি করে দেব? হ্যাঁ, পরের মাস থেকে আগেই দিয়ে দেব। ঠিক আছে, টাকা গুনে নিয়েছি, আপনি আসুন। তোমার সাথে একটা দরকারি কথা ছিল। কি বলুন? তোমাকে আলাদা করে বলতে চাই। ঠিক আছে, ভেতরে আসুন। তুই এখানেই থাক, জামা কাপড় পরে গোছাবি। যা, আমাদের দুজনের জন্য একটু কফি বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে বৌদি। কি ব্যাপার এবার বলুন? আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। লক্ষ্মীর জন্য একটা খুব ভালো সম্বন্ধ এসেছে। লক্ষ্মীর সম্বন্ধ? হ্যাঁ। ও তো বিয়ে টিয়ে করতেই রাজি না। চাকরি করব বলে কবে থেকে জেদ ধরে বসে আছে। আমরা ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও কি আর শোনে? খুব বড় লোক বাড়ির ছেলে। তাহলে না, ওই পাত্রের সাথে আমার বোন দিব্যার বিয়ে দিয়ে দেওয়া গেলে কেমন হয়? আরে বাবা,
আমার পুরো কথাটা শেষ করতে দাও। সবটা শোনার পর তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তোমার বোনের সাথে বিয়ে দিও। ঠিক আছে ঠিক আছে, তুমি পুরো কথাটা আগে বলো তো দিদি। আসলে আমি যার কথা বলছি তার প্রচুর সম্পত্তি, অনেক বড় ব্যবসা, আর তার সাথে বয়সও একটু বেশি। বেশি মানে কত বেশি? এই 55-56 হবে। ছেলের আবার বয়স দিয়ে কি দরকার, সম্পত্তি থাকলেই হবে, সম্মান সেটা থাকলেই ঠিক, হবে। ঠিক। আসলে ছেলের আগেই একটা বিয়ে হয়েছিল, কিন্তু তার বউটা মারা গেছে। একটা মেয়ে আর একটা ছেলে আছে। মেয়েটার পড়াশোনা শেষ হয়ে গেছে আর ছেলেটা কলেজে পড়ছে। ওর ছেলে মেয়েগুলোকে নিজের সন্তানের মতো দেখতে হবে, এই ছাড়া আর কোনো দাবি নেই ওদের। আমার তো মনে হয় এই সম্বন্ধটা লক্ষ্মীর জন্যই একদম ঠিক। তুমি কি বলো, লক্ষ্মীর জন্য কথা বলি? সেটা তো অবশ্যই। ওর মতো এমন একটা অপয়া মেয়ের এত বড় বাড়িতে বিয়ে হলে ভাগ্যই খুলে যাবে। আগের জন্মে নিশ্চয়ই ও অনেক পুণ্য করেছে। এই বিয়েটা যদি ভালো মতন হয়ে যায় তাহলে তোমাদের অবস্থাও ভালো হয়ে যাবে। ওই ছেলেই হয়তো তোমার বরকেই একটা কোম্পানির মালিক করে দেবে। এই কথাগুলো বুঝিয়ে মানানোটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে, বুঝেছো? যা বলছি সেটা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার বুদ্ধিমত্তার ব্যাপারে তো আপনি জানেন দিদি। 2 দিনের মধ্যে আপনাকে আমি ভালো খবর নিশ্চয়ই দিয়ে দেব। যাক, এবারে আমি একটু নিশ্চিন্ত হলাম। আমি তাহলে আসছি। কফিটা নিয়ে নিন। না না লক্ষ্মী, মল্লিকা, আমার একটা কাজ আছে, আমি তাহলে আসছি। ব্যাপারটা দেখো। হ্যাঁ, তুমি কফিটা নাও বৌদি। কি রে, রুমের বাইরে দাঁড়িয়ে আমি কি বলছি না বলছি সেই সব লুকিয়ে শুনছিলিস তুই? এ বাবা, না বৌদি, কফিটা নিয়ে এলাম। তোমরা আমার ব্যাপারে কথা বলছিলে, সেই জন্যে আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, ভেতরে আর ঢুকলাম না। তাহলে তুই সব শুনেই নিয়েছিস তো? আমাকে আর তোকে কিছু বোঝাতে হবে না। তুই নিজেই ভালো করে ভেবে বুদ্ধি খাটিয়ে উত্তরটা আমায় দিস। আমি না তোকে জোর করব না কিছু বলবো এইসব নিয়ে। এবার কিন্তু সবকিছু তোরই হাতে। তোর যা মনে হবে তুই সেটাই করবি। রাজার মতো বর তো সব মেয়েরাই আশা করে, কিন্তু রাজার মতো ছেলেও তো আশা করবে যে তার বউ যাতে রানীর মতো হয়। কিন্তু তুই তো রানীর মতো নোস। তুই শুধুমাত্র একটা সাধারণ স্কুল টিচারের মেয়ে। তোর বিয়েতে 5 পাউন্ড সোনা দেওয়ার মতো আমাদের কারোরই কোনো ক্ষমতা নেই। আমার বিয়ের দরকার নেই বৌদি, আমি সারা জীবন এখানেই থাকতে চাই। কিভাবে? তোর দাদার উপর বোঝা হিসেবে? দেখ লক্ষ্মী, তুই নিজে কোনো ইচ্ছে আশা ছাড়া থাকতে পারিস, কিন্তু তোর পরে যে লাইনে দাঁড়িয়ে আছে তার কি হবে? তোর বোন বানিতার? ওর ব্যাপারে একবারও ভেবে দেখেছিস? ও আগে কলেজে অনেক দূর পর্যন্ত নিজের পছন্দ মতো পড়াশোনা করতে চায়। ওগুলোর খরচা তোর দাদা কি একা হাতে তুলতে পারবে? তুই নিজেই বল লক্ষ্মী। কিন্তু তুই এটা ভাব, তুই যদি এই ছেলেটাকে বিয়ে করে নিস, তুই নিজেই তোর বোনকে যা ইচ্ছে যত ইচ্ছে ভালো করে পড়াশোনা করাতে পারবি লক্ষ্মী। আর তাছাড়া তোর দাদুর ব্যাপারে একবার ভেবে দেখ। আজকে হয়তো উনি হাঁটা চলা করছেন, কিন্তু কদিন পরে তার যদি কিছু একটা হয়ে যায়, আর যদি বিছানা ছেড়ে একদমই না উঠতে পারেন, তোর দাদা তো ওষুধও কিনে দিতে পারবে না। তুই দাদার কষ্ট দূর করার জন্যই চারদিকে তুই চাকরি খুঁজে বেড়াচ্ছিস বললি আগের দিন। ওটা যদি সত্যি হয় তাহলে তো এটাই তোর কাছে একটা বড় সুযোগ হয়ে এসেছে। তুই যদি হ্যাঁ বলিস, এবারে সব দুঃখ কষ্ট একদিনে হাওয়ায় মিলিয়ে যাবে। জীবনে এরকম সুন্দর সুযোগ কিন্তু সবসময় সবাই পায় না। তুই ওটা পেয়েছিস। এটাকে তুই তোর কাজে লাগাবি না হাত থেকে চলে যেতে দিবি, ওটা তোর নিজের ব্যাপার। তোকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তোর দাদু। তোর কিছু হলে তোর দাদা সেটা সহ্যই করতে পারবে না।
আর তোর ভরসাতেই কিন্তু বসে আছে তোর ছোট বোন ভানি। এদের সবার খুশির জন্য তুই কিন্তু নিজের খুশি ত্যাগ করতেই পারিস। ভগবান, আমায় কেন তুমি এই পৃথিবীতে আনলে? আমি এমন কি পাপ করলাম? মা, আমি স্কুল থেকে চলে এসেছি, খিদে পেয়েছে, খাবার কি আছে? তাড়াতাড়ি নিয়ে এসো। প্রিয়া, এসব কি করেছিস? স্কুল থেকে ফিরে সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে রেখেছিস, হাত পা এখনো ধুসনি। ওর শিগগিরই উঠতে বলছি তো আমি। বের কর এটা। কি সারাদিন কানে গুজে রাখিস? কি করেছিস? জুতো এদিকে, ব্যাগ ওদিকে, মোজাগুলো এদিক ওদিক, কোনো কিছুর কোনো ঠিক নেই। জায়গার জিনিস জায়গায় রাখ। এই দাঁড়া। কি ব্যাপার? জুতো মোজা সব এখানে রেখে কোথায় যাচ্ছিস? সবকিছু নিয়ে নিজেই নিজের জায়গা মতো রেখে আয়, না হলে কাল সকালে বলবি আমার ব্যাগ কোথায়, আমার জুতো কোথায়, আমার মোজা কোথায়। তখন যদি এই কথাগুলো বলিস ধরে মারবো। মা, এগুলো তুলে রাখার জন্য বাড়িতে তো কাজের লোক আছে। এই তো ওহো, আমি এক্ষুনি করে শোন। দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া। আমি কি তোদের দুজনকে ডেকেছি? হ্যাঁ, যা যা গিয়ে কাজ কর। পূর্ণিমা যা। দেখ মা, তুই তো শোনা মা, এসব নিজেকেই করতে হয়। হ্যাঁ, যা নিয়ে যা, যা 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 তাড়াতাড়ি। ওই যে ওইখানে ওইটা আছে। এই যে গুড গার্ল। কি দিদি, ও তো বাচ্চা মেয়ে, এই কাজটা আমরাই করতে পারতাম। না পূর্ণিমা, ও ছেলে মানুষ, সারাক্ষণ ছোট ছোট ব্যাপারে লোকের উপর ভরসা করাটা উচিত না। বললেই শুনলো তো। হ্যাঁ দিদি, এটাই দরকার। প্রিয়া, তোর সায়েন্স অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, জমা দিয়েছিস? মনে নেই, দেখতে হবে। কেন, কি হয়েছে? না, তোর ক্লাসের বাকি সবাই আগের সপ্তাহে দিয়ে দিয়েছে, তুই একাই খালি সাবমিট করিসনি। সেটা কেন বলতো? মা, আমার পিছনে সবসময় লেগো না, এটা এমন দরকারি জিনিস ছিল না। নিশ্চয়ই এমনি এমনি তোমায় ফোন করে বলেছে। ওহো, তাহলে টাইম পাসের জন্য ফোন করেছে? তাহলে এটা না হয় ছেড়ে দিলাম। সবাই এমনি এমনি জমা দিয়ে দিয়েছে, তুই একাই শুধুমাত্র দিসনি। প্রিয়া, এই বাড়িতে পড়াশুনো ছাড়া তোকে আর কিছু করতে দেওয়া হয়? বাড়ির অবস্থার জন্য কত বাচ্চা পড়াশুনো করতে পারে না, খেতে পায় না পর্যন্ত। সেখানে তোকে আমরা সব কিছু দিয়েছি, তুই শুধু পড়াশুনোটা কর। বুঝলাম না মা। এরকম করে ফাঁকি দিবি? এই বয়সে যদি তোর বুদ্ধিটা না খাটাস তাহলে কি করে হবে? আর তুই অঙ্কে নাকি খুব কাঁচা, অঙ্কের টিচার বললেন। ও, উনিও ফোন করেছিলেন তাহলে? এগুলো সিরিয়াস ভাবে নিও না মা, ওই মহিলাটা আমাকে পছন্দই করে না। উনি তো নিজেকে লেডি আর্যভট্ট ভাবেন। ওই মহিলা? উনি তোকে পড়ান, তোর গুরু উনি। একটু সম্মান দে, তোকে এই শিক্ষা দিয়েছি। সিরিয়াসলি বলছি, তুমি আমার মাথা খারাপ করো না, আমি বুঝে নেব। আমার স্কুল আর আমি পড়ছি ওখানে। কিন্তু কমপ্লেন তো আমার কাছেই আসে, তোর বাবাকে কি জবাব দেব? বাবার সাথে আমি কথা বলে নেব। মা, মা, টিচার যে ফোন করেছিল, বাবাকে আবার বলে দেবে না তো? প্লিজ মা। ঠিক আছে, যা হাত পা ধুয়ে তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য কেক বানিয়ে রেখেছি। থ্যাংক ইউ মা। যা।
দয়াল, ইয়েস ম্যাডাম। আমার বিরুদ্ধে কেস করেছে যে উকিল, তার নামটা কি? দেবরাজ ম্যাডাম। ও, দেবরাজ। ওর ব্যাপারে খবর নিতে বলেছিলাম না? দেওয়া হয়ে গেছে ম্যাডাম। এদিকে আয়। এই নিন ম্যাডাম। এখানে দেবরাজের সমস্ত ডিটেল রয়েছে, কোন স্কুলে পড়েছে সেটাও রয়েছে। গ্র্যাজুয়েশনে 3 বছর প্রেসিডেন্সি কলেজে ম্যাডাম। তারপরের পড়াশোনা আম্বেদকর কলেজে করেছে ম্যাডাম। পড়াশোনা শেষ করে দেবরাজ আজ পর্যন্ত কারোর আন্ডারে কাজ করেনি। কোর্টে ঢুকেই প্রথম একটা মার্ডারের কেস লড়ে। এই কাগজটার মধ্যে সেটারই ডিটেলস রয়েছে, আর ওর জাজমেন্টের কপিও এখানেই আছে। তারপরে ও যে কটা কেস লড়েছে তার সমস্ত ডিটেলস আমরা আপনার কাছে নিয়ে এসেছি। এই পৃথিবীতে দেবরাজের সব থেকে প্রিয় পোশাক হলো ওর ওই কালো কোটটা। ওর ওকালতি করবার জন্যই জন্ম হয়েছে, আর কোর্টে ওর খুব নাম ডাক রয়েছে।